শুরু হচ্ছে মেষ রাশির শনির সাড়ে সাথে। আগামী 29 মার্চ 2025 শনি যখনই কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে, শুরু হবে মেষ রাশির শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজ বা প্রথম চরণ। এই প্রথম চরণ, সাড়ে সাতির এই প্রথম চরণ মেষ রাশির জাতকদের কিভাবে প্রভাবিত করতে পারে, কোন কোন বিষয় মেষ রাশির জাতকদের সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, ফোকাসড হতে হবে, সেই সব বিষয় আজ আলোচনা করব। সেই সঙ্গে বলবো কিছু সহজ প্রতিকারের কথা, কিভাবে মেষ রাশির জাতকরা এই সময়টা মানসিক শান্তি পেতে পারেন, সঠিক ডিসিশন নিতে পারেন। অতএব এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার যদি মেষ রাশি হয় বা আপনার পরিবারের কারোর যদি মেষ রাশি হয় বা আপনার প্রিয়জনের কারোর যদি মেষ রাশি হয়, তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য সকলকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। শুরু হচ্ছে সাড়ে সাতে, অর্থাৎ এই 29 মার্চ 2025 থেকে আগামী 7.5 বছর মেষ রাশির সাড়ে সাতি চলবে এবং তার মধ্যে প্রথম 2.5 বছর মেষ রাশির সাড়ে সাতি প্রথম চরণ, যতদিন শনি মীন রাশিতে থাকবে ততদিন থাকবে শনির সাড়ে সাতির প্রথম ফেজ, ফার্স্ট ফেজ বা প্রথম চরণ, এবং শনি মীন রাশিতে থাকবে 2027 সালের 3 জুন পর্যন্ত। অতএব এই 3 জুন পর্যন্ত, 3 জুন ভোরবেলায় শনি মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে। অর্থাৎ এই প্রথম চরণ, সাড়ে সাতির প্রথম চরণ থাকবে 2027 সালের 2 জুন পর্যন্ত। এই যে সময়টা, এই সাড়ে সাতির এই ফার্স্ট ফেজটা কেমন কাটবে, কোন কোন দিককে বিশেষভাবে মেষ রাশির জাতকদের সতর্ক, সজাগ এবং ফোকাস থাকতে হবে। আসলে আমাদের জ্যোতিষশাস্ত্রে শনি এবং চন্দ্রের যোগকে শুভ বলা হয় না। যাদের জন্মছকে শনি চন্দ্রের যোগ থাকে, দেখা যায় যে তাদের জীবনে সংঘর্ষ বেশি করতে হয় এবং সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানসিক টেনশন এবং হতাশা। এই জিনিসটাই শনির সাড়ে সাতির সময় জাতকদের হয়, বেশিরভাগের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়, যার জন্য এই সাড়ে সাতির সময়টাকে একটুখানি সবাই ভয় পায়, বা আপনারা অনেক আলোচনা শোনেন সাড়ে সাতি নিয়ে, অনেকে ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে প্রশ্ন করেন। তাই আজকে আমি ভেবেছি যে আমি যাদের সাড়ে সাতি থাকছি, যে রাশির, যেমন মেষ রাশির থাকছে, কুম্ভ রাশি এবং মীন রাশি, 3টি রাশি নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করব। তো আজকের ভিডিওতে যেমন বলবো মেষ রাশি সম্বন্ধে। তো এই সাড়ে সাতির সময় কিছুটা মেন্টাল টেনশন, কিছুটা পরিস্থিতির একটা বেশ পরিবর্তন অনেকের ক্ষেত্রেই দেখা যায়। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে চন্দ্র, যার উপর দিয়ে শনি পাস করে। সেই চন্দ্র এমন একটি গ্রহ, যেই গ্রহটি আমাদের মনের কারক গ্রহ, অর্থাৎ আমাদের মনের কারক গ্রহ, অর্থাৎ আমাদের মন হচ্ছে আমাদের একটা বিশাল বড় সত্তা, যেই সত্তাটি একটা খুব গুরুত্বপূর্ণ সত্তা। অর্থাৎ আমরা সব সময় আমাদের যে কোনো কাজ, আমাদের যে কোনো অ্যাক্টিভিটি, আমাদের যে কোনো ইচ্ছা অনিচ্ছা সব কিছুই কিন্তু মনের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ মন মানে জাতকের বুদ্ধি, জাতকের বিচার বুদ্ধি, মনন চিন্তন, ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দ, রাগ ক্ষোভ দুঃখ হতাশা ইত্যাদি অনেক অনেক কিছু। যার জন্য যখন মনের উপর দিয়ে চন্দ্র পাস করে, যখন চন্দ্র রাশির আগের রাশি চন্দ্র রাশি এবং চন্দ্র রাশির পরের রাশি, এই 3টি রাশি উপর দিয়ে যখন চন্দ্র পাস করে, যখন চন্দ্র ট্রানজিট করে, তখন নানা রকম মানসিক টেনশন, নানা রকম সমস্যা ইত্যাদি হতে থাকে, হয়। এবং এইটা অনেকাংশে নির্ভর করে জন্মছকে শনির অবস্থান এবং সেই সময়, অর্থাৎ সাড়ে সাতি যখন চলছে তখন দশা অন্তর্দশা, জাতকের দশা অন্তর্দশা, এইগুলোর উপরে কিন্তু বিশেষভাবে এই সময়টা
কতটা আপনার সমস্যা হতে পারে, কতটা টেনশন হতে পারে, সেটা অনেকটাই নির্ভর করে। অতএব ভয়ের কোনো কারণ নেই, মানে ভীত হয়ে গিয়ে টেনসড হয়ে গিয়ে লাভ নেই। আগেই তা জানা দরকার যে জন্মছকে আপনার যে সময়টা চলছে এবং শনির যে পজিশন সেটা কেমন। যেমন বর্তমানে শনি মীন রাশির উপর দিয়ে গোচর করছে। যাদের জন্মছকে, যেসব মেষ রাশির জন্মছকে শনি মীন রাশিতে, অর্থাৎ শনি দ্বাদশস্থ, সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে, মানসিক টেনশন হবে। আমি আগে বলবো সেই যে মানে আগে আমি এর দ্বাদশ শনি যে সমস্যা সেগুলো বলবো, সেগুলো হতে পারে, হবে যদি জন্মছকে কোনো মারক গ্রহের দশা চলে, মানে শনি দ্বাদশস্থ, রাশির দ্বাদশস্থ শনি এবং সেই সঙ্গে কোনো মারক গ্রহের দশা, তাহলে কিন্তু এই সময়টা খুবই সতর্কতার সময়, খুবই সাবধানের সময়। অবশ্যই ভিডিওটিতে আমি যা বলবো খুব সাবধানে সেগুলো পালন করবেন, তাহলে কিছুটা শান্তি পাবেন। বা যাদের, যেসব মেষ রাশির জাতকদের মেষ রাশিতেই শনিচন্দ্রের যোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই যে শনি যে 7.5 শুরু হচ্ছে, সেটা কিন্তু একটু সমস্যামূলক হবে, টেনশন হওয়ার প্রবণতা থাকবে, বা কিছু এমন সিচুয়েশন হবে যাতে আপনি মানসিকভাবে হতাশা, চিন্তিত এবং টেনসড হওয়ার সম্ভাবনা আপনার থাকবে। এইভাবে জন্মছকে শনির অবস্থানের উপর অনেকটাই নির্ভর করে এবং দশা অন্তর্দশা যেমন বললাম তার উপর নির্ভর করে শনির 7.5টা আপনার কেমন যাবে। যেমন যদি শনি জন্মছকে পাওয়ারফুল থাকে এবং যদি শুভ গ্রহের ভালো দশা যদি চলে, তাহলে কিন্তু শনির 7.5 অশুভত্ব বা দুষ্প্রভাব অনেক অংশে কম হয়। যার জন্য দেখা যায় কিছু মানুষের 7.5 সময় উন্নতি হচ্ছে, 7.5 সময় সে অর্থ অর্জন করছে, প্রচুর অর্থ অর্জন করছে এবং সম্পত্তি, বাহন ইত্যাদি ক্রয় করছে। এটা সম্ভব হয় নিশ্চিতভাবে সেই জাতকের জন্মছকে শনির যে পজিশন, শনি পাওয়ারফুল এবং দশা অন্তর্দশাও 7.5 সময় খুব ভালো চলছে, যার ফলে সে কিছু ভালো ফল পাচ্ছে বা জীবনের একটা খুব উন্নতির সময় তার হচ্ছে। এরকম অনেক সময় দেখা যায়, কিন্তু বেশিরভাগ সময় বা সাধারণত আমরা দেখি যে শনি 7.5 সময় মানুষের কিছু ট্রাবল পায়। তার আরেকটা মূল কারণ রয়েছে, শনি মানুষকে পরীক্ষা নেয়। বলা হয়, জ্যোতিষশাস্ত্রে বলা হয় শনি মানুষকে পরীক্ষা নেয়। শনি যেহেতু আমাদের রাশিচক্রের কর্মভাবের অধিপতি গ্রহ, তাই শনিকে কার্মিক গ্রহ বলা হয়। শনি কর্মের বিচার করে, মানুষের কর্মের বিচার করে। যখন 7.5 হয় তখন জাতকের যে কৃতকর্ম করে এসছে এতদিন পর্যন্ত, তার একটা বিচার শনি করে। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, ন্যায় নিষ্ঠার দেবতা হচ্ছে শনি। তো যদি আপনার কর্মের মধ্যে ন্যায় না থাকে, কর্মের মধ্যে নিষ্ঠা না থাকে, তাহলে সেই ক্ষেত্রেই প্রবলেম সব থেকে বেশি হয় এই 7.5 সময়। এই যে কর্ম বলছি, কর্ম কিন্তু শুধু প্রফেশনাল কর্ম নয়, আপনার চাকরি বা আপনার বিজনেস সেটাই সব নয়। কর্ম বলছে আমাদের জীবনটা কর্মময়। আমরা জানি, আমরা যা কিছু করি সেটাই আমাদের কর্ম। দায়িত্ব, মেষ রাশির জাতকদের কথা বলছি, যাদের কোনো দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এই সব জায়গায়, এমনকি রিলেশনের ক্ষেত্রেও যে কর্মপ্রচেষ্টা, যে ব্যবহার, যে আদান প্রদান, সেটাও কিন্তু রিলেশন রাখার জন্য যে প্রচেষ্টা, যে কর্মপ্রচেষ্টা, সেটাও কিন্তু আপনার কর্ম। অতএব এই সব দিকে শনির একটা প্রভাব থাকে। আপনার কর্ম যদি অনৈতিক না হয়, অসামাজিক না হয়, কাউকে কষ্ট দেওয়ার না হয়, তাহলে অবশ্যই এই শনির 7.5 সমস্যা কিছু নিশ্চয়ই আসবে, কিন্তু ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি এটাই বলবো। সবাই খুব ভয় পাচ্ছেন, অনেকে ভয় পেয়ে নানা রকম প্রশ্ন করেন। তো আমি এটাই বলবো, যদি সৎ কর্ম থাকে, কর্মে যদি কোনো ফাঁকি না থাকে, কর্মে যদি কোনো অন্যায় না থাকে এবং কারোর প্রতি আপনি অন্যায় না করেন, তাহলে কিন্তু এই সময়টা আপনাকে
কষ্ট, হয়তো কিছুটা মানসিক অশান্তি, হতাশা ইত্যাদি আসবে, কিন্তু সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন। আরেকটা কথাও আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে শনি মানুষকে কষ্ট দেয় মানুষকে শেখাবার জন্য, মানুষকে রেকটিফাই করে। যেই জায়গাগুলোতে আপনি ভুল, যেই জায়গাগুলোতে আপনার ত্রুটি রয়েছে, যেই জায়গাগুলোতে ফাঁক রয়েছে, যেই জায়গাগুলোতে নৈতিকতার অভাব রয়েছে, সেই জায়গাগুলোকে রেকটিফাই করে নানা রকম প্রবলেম দিয়ে। তাই শনির 7.5 আমি বলবো জাতকদের অবশ্যই এই 7.5 সময়টায় এই যে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পরিবর্তনশীল পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিতে নিজেকে মানে অভিজ্ঞতাটাকে সঞ্চয় করা দরকার, নিজেকে পাল্টানো দরকার। পরিস্থিতির সঙ্গে যদি সামঞ্জস্য রাখা যায় সঠিকভাবে, তাহলে কিন্তু এই সময়টা চলে যাবে, আপনি অগাধ জলে অবশ্যই পড়বেন না। তাই নিয়ম হচ্ছে পরিস্থিতির সঙ্গে নিজেকে সামঞ্জস্য রক্ষা করে চলা, নিজেকে মানিয়ে নেওয়া, এটা খুব দরকার। এবার আসি আজকের আলোচনায়। আজকের আলোচনার মূল হচ্ছে মেষ রাশির জন্য শনি। শনি গ্রহের মেষ রাশিতে শনি গ্রহের ভূমিকাটা কি? শনি গ্রহ হচ্ছে মেষ রাশির 10ম অর্থাৎ কর্মভাবের গ্রহ, এবং 11 অর্থাৎ আয়, উন্নতি, প্রাপ্তি ভাবের গ্রহ হচ্ছে শনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। অনেকে ভাবেন যেহেতু মেষ রাশি মঙ্গলের রাশি, তাই শনি মঙ্গলের তো মিত্রতা নেই, অতএব শনি বোধহয় খুব একটা পাওয়ারফুল গ্রহ নয়। না, মেষ রাশির জন্য শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ। মেষ রাশির জন্য কর্ম এবং আয় ভাবের গ্রহ হচ্ছে শনি, এবং সেই শনি দ্বাদশস্থ হচ্ছে মীন রাশিতে, অর্থাৎ শনি দ্বাদশস্থ হচ্ছে, ব্যয়ভাবে শনি যাচ্ছে। কি কি হতে পারে? প্রথমত আমি বলবো যে যেহেতু শনি এখানে ব্যয়ভাবে যাচ্ছে, কিন্তু তাহলেও শনি যাচ্ছে মীন রাশি অর্থাৎ বৃহস্পতির ঘরে। বলা হয় যে বৃহস্পতির ঘরে শনি কিন্তু অতটা অশুভ ফল দেয় না। যদি জন্মছকে শনির অবস্থান খুব খারাপ না হয়, বা বর্তমানে যদি বড় কোনো মারক গ্রহের দশা না হয়, তাহলে এই 7.5-তে আমি যেভাবে বলছি সেভাবে যদি চলতে পারেন, তাহলে অনেকটা রিলিফ পাবেন এবং 7.5-র দুষ্প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। প্রথমত দ্বাদশভাবে শনির এই অবস্থান, সেটা কিন্তু কর্মের জন্য খুবই একটা ডিফিকাল্ট সময়। এই 2.5 বছর কর্ম, সেটা যে কোনো কর্ম, আপনি চাকরি করুন, আপনি বিজনেস করুন, বা নিজস্ব প্রফেশনে থাকুন, এই সমস্ত ক্ষেত্রে কর্মের জায়গায় কিছু প্রবলেম, বা ধরুন আপনি কোনো কর্ম করেন না, আপনি আর রেগুলার আপনার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম, যে রুটিন, সেখানেও কিছু পরিবর্তন, কিছু সমস্যা হতে পারে যদি সেখানে কোনো ত্রুটি থেকে থাকে, কোনো প্রবলেম থেকে থাকে। এবং আপনার দায় দায়িত্ব, আপনার যে রেসপন্সিবিলিটি, সেখানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেখানেও একটা পরিবর্তন কিন্তু আসতে পারে। কারণ আমি আগে যেমন বললাম, শনি যে শুধু আপনার প্রফেশনাল কর্মকেই নিয়ন্ত্রণ করে তা কিন্তু নয়, শনি আপনার সমস্ত কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে। যেখানেই ত্রুটি থাকবে, যেখানেই নৈতিকতার অভাব থাকবে, ন্যায় থাকবে না, অন্যায় থাকবে, সেখানেই শনি একটা সমস্যা ক্রিয়েট করবে, যাতে আপনার মধ্যে একটা রেকটিফিকেশন আসে, আপনি যাতে পরিবর্তিত হতে পারেন। তো এইটা হয় শনির 7.5-র সময়। এবং এখন মেষ রাশির জাতকদের সেটাই সময়। দ্বাদশভাবে শনি প্রচুর যাত্রা করাবে। আপনার কর্মজীবনে যদি যাত্রার ব্যাপার থাকে, ট্যুরিংয়ের ব্যাপার থাকে, এই সময় প্রচুর ট্যুর আপনাকে করতে হবে, প্রচুর ঘুরতে হবে। সেই ট্যুর যে সবসময় লাভপ্রদ হবে, আপনি যে আশা নিয়ে ট্যুর করবেন সেই আশা যে পূরণ হবে তা কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে হতাশও হতে হবে। যাদের শনি সমস্যা রয়েছে জন্মছকে, বা যাদের এখন কোনো অশুভ খারাপ দশা চলছে, তাদের নানা রকম প্রবলেম হতে পারে, যাত্রা প্রচুর হতে পারে, কিন্তু তার থেকে কোনো বেনিফিট পেলেন না, এরকম সমস্যা হতে পারে। এবং খরচ হবে, সেই খরচটা হয়তো পরিবারের কেউ অসুস্থ হলো সেজন্য হতে পারে, বা আপনি নিজে অসুস্থ হলেন সেই কারণেও প্রচুর খরচা হবে। এবং এই সময় আমি বলবো
এই বর্তমান সময় আগামী 18ই মে পর্যন্ত শনি এবং রাহুর একটা সংযোগ হতে চলেছে মীন রাশিতে। আগামী 29শে মার্চ যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে তখন সেখানে রাহুর ট্রানজিট চলবে এবং শনি রাহুর একটা সংযোগ তৈরি হবে। এই সময়টা অত্যন্ত সজাগ থাকার সময়। তার কারণ শনি রাহুর এই সংযোগকে একটা অত্যন্ত অশুভ সংযোগ বলা হয়। এই সময় খরচা বাড়বে, নানা রকম টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। 18ই মে যখন রাহু মীন রাশি থেকে সরে কুম্ভ রাশিতে আসবে তখন কিছুটা রিলিফ পাবেন মেষ রাশি এবং মেষ রাশির জাতকরা। এবং আমি বলবো যে এই সময়টা অত্যন্ত সজাগ থাকতে হবে। কোনো রকম আর্থিক বড় কোনো ডিসিশন নেওয়া, ঝগড়া বিবাদ বিরোধ এসব থেকে নিজেকে অবশ্যই দূরে রাখতে হবে। এবং যেমন বললাম, যেহেতু দ্বাদশভাবে শনির এই ট্রানজিট, খরচ হবে, প্রচুর যাত্রা হবে। কারো কারো ক্ষেত্রে যাদের ট্রান্সফারেবল জবে যারা আছেন তাদের হয়তো ট্রান্সফার হলে এমন জায়গায় ট্রান্সফার হবে যেটা আপনার কাছে কাম্য নয়, আপনি ভীষণ প্রবলেমে পড়লেন, এরকম সমস্যাও হতে পারে। এবং যাত্রা হবে, ট্যুর হবে, কিন্তু তার কোনো ভালো রেজাল্ট পাওয়া বড় মুশকিল হবে এবং খরচ হবে। সেই খরচটা যে কোনো ধরনের, যে কোনো কারণে খরচ হতে পারে। এবং ব্যয়টা হবে অনেক সময় রোগের কারণে, পরিবারের কারোর রোগ, নিজের রোগ, কোনো না কোনোভাবে ব্যয় হবে। এবং এই যে 18ই মে পর্যন্ত সময়টা, এই সময় আপনার হয়তো কিছু কেনার, বড় কোনো আর্থিক রিস্ক নেওয়ারও ইচ্ছা হবে, সুযোগ আসবে। কিন্তু এই সময় আমি বলবো কোনো আর্থিক রিস্ক এই সময় নেবেন না, সেটা আপনার জন্য ভালো হবে না। এবং শনির এই দৃষ্টি দ্বাদশ ভাব থেকে, মেষ রাশির দ্বাদশ ভাব থেকে শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে, তৃতীয় দৃষ্টি থাকছে শনির দ্বিতীয়ভাবে, অর্থের ভাবে দৃষ্টি থাকছে, এবং সপ্তম দৃষ্টি থাকছে মেষ রাশির ষষ্ঠভাবে, এবং শনির দশম দৃষ্টি থাকছে মেষ রাশির নবমভাবে। এই তিনটি ভাবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। এই স্থানগুলিতে শনির দৃষ্টি থাকার জন্য কোন কোন বিষয় অবশ্যই সাবধান হতে হবে। যেমন বললাম, ব্যয় হবে দ্বাদশভাবে শনি থাকার কারণে, কর্মজীবনে কিছু পরিবর্তন, কিছু সমস্যা, কিছু টেনশন, কারো কারো কর্ম চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা আছেন যেখানে আপনার মনে হবে যে আমার চেঞ্জ করা উচিত, অনেকের এটা হবে। এবং আমি বলবো অন্য কোনো চাকরির কথা যখন ভেবে আপনি অন্য জায়গায় চেঞ্জ করলেন, সেখানেও যে আপনার ভীষণ ভালো হবে তা কিন্তু নয়, কারণ আপনার সাড়ে চলছে। অতএব যা কিছু করবেন কর্ম সংক্রান্ত ব্যাপারে, বিশেষ করে চাকরি বা বিজনেস, পেশাগত কর্ম চেঞ্জ করবার আগে বিশেষভাবে চিন্তা করে পদক্ষেপ নেবেন। দরকার হলে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স অবশ্যই নেবেন। এবং দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি, দ্বাদশ ভাব থেকে দ্বিতীয়ভাবে শনির এই তৃতীয় দৃষ্টির কারণে কি হতে চলেছে? দ্বিতীয় ভাব মানে অর্থের ভাব, দ্বিতীয় ভাব মানে সম্পর্ক, পরিবার, পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক, সঞ্চিত অর্থ, সম্পর্ক। দ্বিতীয় ভাব মানে বাকশক্তির ভাব। এই সব দিক থেকে একটা সমস্যা আসার সম্ভাবনা থাকবে। যে কোনো কথা, বাকশক্তির ভাব, যে কোনো কথা অত্যন্ত সাবধানে, সতর্কভাবে বলতে হবে। আপনার কঠোর কথা, যেটা হয়তো আপনি বুঝবেন না, আপনি ভাববেন যে এই কথাটা বললে এটা আমি তো সত্যি বলছি, কিন্তু কঠোর শক্তিও আপনাকে একটা রিলেশনে একটা সমস্যায় ফেলতে পারে। এবং সেটা আপনার নিয়ার রিলেটিভ, যারা আপনার নিকট আত্মীয়, তাদের সঙ্গে, পরিবারের সদস্যর সঙ্গে সম্পর্কে সমস্যা আসতে পারে কটু বাক্যের কারণে। অতএব এই জায়গায় সাবধান হতে হবে। এবং এই দ্বিতীয় ভাব, অর্থের ভাব, আর্থিক দিক থেকে এই সময় খুব সাবধান হতে হবে। কোনো আর্থিক বড় রিস্ক এই সময় নিলে পরে টেনশন বাড়বে। এবং মুখমণ্ডল, দ্বিতীয় ভাব মুখমণ্ডলের ভাব, দাঁত, চোখ, এইসবের সমস্যা এই সময় হতে পারে। যাদের এইগুলো নিয়ে সমস্যা অলরেডি আছে, এই সময়টা অবশ্যই সাবধানে থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন।
এই সময় এই সব দিক থেকে সাবধান হতে হবে এবং আর্থিক জায়গাটা বিশেষভাবে আর্থিক জায়গায় সাবধান হতে হবে, রিলেশনের জায়গায় সাবধান হতে হবে। এবং ষষ্ঠভাবে শনির দৃষ্টি, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, রিপু, ঋণ এবং প্রতিযোগিতার ভাব, প্রতিদ্বন্দ্বিতার ভাব। তো এই সব দিক থেকে কিন্তু কিছুটা সমস্যা এই সময় হবে। এই 2.5 বছর খুব সাবধানে এসব দিকে থাকতে হবে। অর্থাৎ ঋণ নেওয়া বা ঋণ দেওয়া, ঋণ দেওয়ার জন্য এই সময়টা শুভ নয়, ঠিক নয়। কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়া বড় মুশকিল হবে। 7.5 বছরের 7.5, অতএব ঋণ দেওয়াও যেমন উচিত নয়, ঋণ নেওয়াও, কোনো বড় ঋণ নেওয়া এই সময় বিশেষভাবে সতর্ক হতে হবে বড় ঋণ নেওয়ার ব্যাপারে। যাদের নিতেই হবে এমন কোনো সমস্যা যদি থাকে এই 2.5 বছরের মধ্যে, আমি কিন্তু যা কিছু বলছি এই 2.5 বছরকে উদ্দেশ্য করেই বলছি। অর্থাৎ এই প্রথম যে স্টেজটা বা প্রথম যে চরণটা, সেটা নিয়েই আমি কিন্তু কথা বলছি, 7.5 প্রথম চরণ নিয়ে। এই 2.5 বছর কোনো ঋণ দেওয়া বা ঋণ নেওয়া, কোনো বড় ঋণ নিতে গেলে অবশ্যই আমি বলবো একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেবেন বা অত্যন্ত সতর্ক হয়ে সেটা নিতে হবে। বড় ঋণ নেওয়া বা দেওয়া এই সময় উচিত হবে না। কোনো বিবাদ বিরোধ বা কোনো লিটিগেটেড পজিশানে কোনো ভাবেই যাতে আসতে না হয় সেই জায়গায় সতর্ক থাকতে হবে। তা না হলে কিন্তু কোনো বিবাদে, কোনো বড় বিবাদে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা পুলিশ কেস হওয়া, কোনো আইনি পদক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো রকম আইনি যাদের কোনো এক কেস, মামলা ইত্যাদি চলছে, হতে পারে এই 2.5 বছর কিছু সমস্যা সেই জায়গায় আসতে পারে। অতএব বিবাদ বিরোধ থেকে নিজেকে অবশ্যই দূরে রাখতে হবে। ঋণ নেওয়া দেওয়া ইত্যাদি থেকে সাবধানী থাকতে হবে, বা না নিলেই ভালো হয় বা না দিলেই ভালো হয়। এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পরিস্থিতি কর্মক্ষেত্রে আসতে পারে। যাদের এটা অলরেডি আছে তাদের বলবো এই সময়টা খুবই সতর্ক হয়ে কর্মক্ষেত্রে চলা উচিত। প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাচ্ছেন, পরীক্ষা দেবেন, তাদের বলবো খুবই ভালোভাবে তৈরি হয়ে নিজের প্রিপারেশনটা, আমি শিক্ষার্থীদের কথা বিশেষ করে বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হলে তো দিতে হবেই, কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করতে হবে। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এই সব দিক থেকে এই সময়টা একটুখানি ক্রিটিক্যাল হবে। এবং রোগ, যাদের কোনো ক্রনিক কোনো সমস্যা রয়েছে, বিশেষ করে আমি বলবো যাদের হার্টের সমস্যা, যারা সুগার, প্রেশার, এই সমস্ত কোনো ক্রনিক সমস্যায় ভুগছেন, এই সময় সেই সমস্যা বাড়তে পারে। এবং অনেকের যেমন হাড়ের সমস্যা, ব্যথা বেদনা, নার্ভের সমস্যা, বা যেমন আজকাল যে হাঁটুর প্রবলেম, এই সব সমস্যা যাদের আছে তাদের বাড়তে পারে, বা যাদের নেই তাদের হওয়ারও সম্ভাবনা থাকবে। এই দিক থেকে সাবধান এবং সুচিকিৎসা, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ইত্যাদি দরকার হবে। অর্থাৎ ষষ্ঠভাবে শনির দৃষ্টিটাও কিন্তু কোনোভাবেই শুভ নয়, বরং খুব সাবধানে থাকা উচিত। এবার আসি দশম দৃষ্টি। শনির দশম দৃষ্টি পড়ছে মেষ রাশির জাতকদের নবম ভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের ভাব। এই ভাগ্যের ভাবে যে দৃষ্টিটা শনি পড়ছে, তার ফলে একটা নেগেটিভ চিন্তা, একটা সংশয়, একটা মনোবলের অভাব এবং নিজের প্রতি আস্থা, নিজের প্রতি যে বিশ্বাস, সেই জায়গায় কিছু প্রবলেম, কিছু সংশয় দেখা যাবে। এমনকি আধ্যাত্মিকতার প্রতিও একটা বিরূপ মনোভাব। অনেকের এমনও হতে পারে হতাশা বা চিন্তা বা টেনশানে, যাদের আমি যেমন আগে বললাম, যদি শনি নিচস্থ বা শনি যদি প্রবলেমে থাকে হরোস্কোপে, এবং যদি কোনো মারক গ্রহের দশা চলে, তাহলে একটা সাংঘাতিক একটা হতাশার পরিস্থিতি এই সময় আসতে পারে, যার ফলে নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস সের অভাব হবে। এবং ঈশ্বরের প্রতিও যেন কোথাও একটা বিশ্বাসের অভাব বোধ করবেন, একটা আস্থা যেটা
যে আধ্যাত্মিকতার প্রতি, ঈশ্বরের প্রতি যে আস্থা, যেটার কারণে একটা মানসিক বল পাওয়া যায়, সেই জায়গায় কিছুটা প্রবলেম যা মেষ রাশির জাতকরা, যাদের শনি নিচস্থ বা যাদের শনিচন্দ্র যোগ রয়েছে জন্মছকে, বা যাদের এখন খুব খারাপ কোনো দশা, মারক গ্রহের দশা চলছে, তাদের মধ্যে এই ধরনের একটা নেগেটিভ মানসিকতা আসবে। অতএব এই সব দিক থেকে সাবধানে থাকতে হবে। আমি বলবো, প্রথম কথা, যদি আপনার কৃতকর্ম সঠিক হয়, সেখানে যদি কোনো অন্যায় না থাকে, সেখানে যদি কোনো ফাঁক না থাকে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, গ্রহ পজিশনের জন্য যেমন বললাম, শনি নিচস্থ থাকলে কিছু সমস্যা হয়, সমস্যা তো হবে, সমস্যা জীবনে সমস্যা সবসময় থাকে, সারি সাথীর সময়ও অল্প বিস্তর সমস্যা হতেই পারে। যাদের শনির প্রবলেম বা যাদের কোনো খারাপ দশা চলছে, তাদের সমস্যা হয়তো বেশি চলবে, কিন্তু নিজেকে যদি কন্ট্রোল করা যায়, কন্ট্রোলে রাখা যায়, তাহলে সমস্যা কিন্তু অনেকটা কম বোধ করবেন। এবং যেমন আমি আগে বললাম, এই যে পরিস্থিতিগুলো পরিবর্তিত হবে, নতুন নতুন পরিস্থিতি তৈরি হবে, হতাশ না হয়ে সেখান থেকে আপনি কি বুঝতে পারছেন, কি ফিল করলেন, কি অভিজ্ঞতা আপনি অর্জন করলেন, সেইটা আপনাকে মনে রাখতে হবে এবং সেইভাবে আপনাকে চলতে হবে। আপনি যদি সেইভাবে চলেন, সেই অ্যাডজাস্টমেন্টটা যদি থাকে আপনার, তাহলে পরবর্তী সময় সেটা কিন্তু আপনাকে অনেকটাই, সময়টায় যে শনির দুষ্প্রভাব থেকে আপনি অনেকটা নিজেকে বাঁচাতে পারবেন। এই সময় শনি সব সময় যে কোনো মানে কর্মের জায়গায়, যে কোনো কর্ম প্রচেষ্টায় যদি কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটিটাকে দূর করবার জন্য, ত্রুটিটা থেকে জাতককে রেকটিফাই করবার জন্যই শনি নানা রকম সমস্যা ক্রিয়েট করে বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। অতএব এইটা মাথায় রাখতে হবে। এবং যেমন বললাম, নবমভাবে শনির দৃষ্টির কারণে অনেকের নানা রকম হতাশা, নানা রকম সংশয় ইত্যাদি, আস্থা হারিয়ে ফেলার একটা প্রবণতা থাকবে। আমি সকলকে বলবো, যেমন বলেছি প্রথমেই, প্রতিকারের কথা বলবো। সব থেকে এফেক্টিভ সহজ প্রতিকার যেটা সবাই ঘরে বসেই করতে পারে, সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করুন, নিজেকে স্থির করার চেষ্টা করুন, তাহলে কিন্তু মনোবল বাড়বে। অনেক সমস্যা হবে, সকলেরই সমস্যা হয় কম বেশি সাড়ে সাতির সময়। সাড়ে সাতির সময় অনেক প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হওয়া, বন্ধু বিচ্ছেদ হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে বিচ্ছেদ হওয়া, পরিস্থিতি আসা বা অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ হওয়া, এবং অনেক সময় যাদের মা বাবার বয়স হয়েছে, মা বাবার মৃত্যুও এই সময় কিন্তু, মৃত্যুর যে কষ্ট সেসব এই সময় কিন্তু ভোগ করতে হয়। এগুলো তো সম্পূর্ণভাবে ভাগ্যের ব্যাপার, এগুলোতে কারোর কোনো হাত নেই। কিন্তু যেখানে আমাদের হাত আছে, সেইখানে আমরা যদি নিজেদেরকে সংযত করতে পারি, মেডিটেশন করুন, শান্তি পাবেন। ঈশ্বরের শরণাপন্ন হওয়া একান্তভাবে দরকার। অনেক ভালো থাকবেন তাহলে। ঈশ্বরের শরণাপন্ন হন, মেডিটেশন করুন। যদি আপনি দীক্ষিত হন, প্রতিদিন নিজের দীক্ষা মন্ত্র জপ করুন। আর মেষ রাশির জাতকদের বলবো, নারায়ণের পুজো, বিষ্ণুর পুজো করুন এবং হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন। প্রত্যেক শনি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান, হনুমানজিকে দর্শন করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং সেখানে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। বাড়িতেও সর্ষের তেলের প্রদীপ প্রতি শনিবার সূর্যাস্তের পর যদি সম্ভব হয় জ্বালান। যাদের বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ রয়েছে, সেই অশ্বত্থ গাছের নিচে প্রত্যেক শনিবার সূর্যাস্তের পর জল দিন এবং একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালুন। এইগুলো করলে পরে মানসিক শান্তি থাকবে এবং নিজের মনকে সংযত করতে পারবেন। আধ্যাত্মিকতা হচ্ছে সব থেকে বড় শক্তি, এর থেকে বড় শক্তি আর কিচ্ছু নেই। এটাই এনার্জি। এই এনার্জিটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করলে সব থেকে শান্তি পাবেন। আজকে এই পর্যন্তই। আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন।
এবং সেই সঙ্গে বলবো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আজকে যদি প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা আমার পেজ থেকে, ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরও বলবো যদি আমার ফেসবুক পেজটি এখনও ফলো না করে থাকেন অবশ্যই পেজ ফলো করবেন। আমি এই ধরনের আলোচনাই সবসময় করি এবং মনে করি অ্যাস্ট্রোলজি একটা গাইডেন্স। আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলেই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এমন কেউ কিন্তু নেই পৃথিবীতে, কোনো অ্যাস্ট্রোলজার তা করতে পারেন না। হ্যাঁ, আপনাকে একটা গাইডেন্স দিতে পারেন কীভাবে চললে আপনি ভালো থাকবেন। অতএব অ্যাস্ট্রোলজি একটা গাইডেন্স এবং সেটাই আমি সব সময় দেওয়ার চেষ্টা করি এবং আমি সব সময় বলি ঈশ্বরকে ডাকুন, এর থেকে বড় এনার্জি আর কিচ্ছু নেই। ফিল করতে হবে, মেডিটেশন করুন, অবশ্যই ফিল করতে পারবেন। সেই সঙ্গে বলবো অবশ্যই কমেন্ট করবেন। যারা কিছু জানতে চাইছেন, বলতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।